এই নববর্ষে এনসিপি একটা প্রোগ্রাম আয়োজন করেছে এবং সেটা বেশ আলোচনার বিষয় হয়েছে, বিশেষ করে যারা রাজনীতির খোঁজ খবর রাখেন, রাজনীতি বুঝতে চান, রাজনীতি বিশ্লেষণ করেন। ব্যাপারটা এইরকম যে এনসিপির এই মুহূর্তের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম যখন বক্তৃতা করছিলেন তখন তার সামনে খুব অল্প, খুব অল্প কিছু মানুষ উপস্থিত ছিলেন। ওটা এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, সেখানেও যে খুব বেশি লোক সমাগম হয়েছে তা না। ফলে এটাকে কেন্দ্র করে একটা আলাপ সামনে এসছে, সেটা হলো এনসিপি কি তাহলে জনগণের মধ্যে যথেষ্ট সমর্থন তৈরি করতে পারছে না? উত্তর যদি ইয়াস হয়, কেন পারছে না? তার আগে একটা কথা বলে রাখা দরকার যে নববর্ষের দিন এই ধরনের একটা প্রোগ্রামে বক্তৃতা করছেন, সেটা খুব মানুষ শুনবে, সেটা খুব হবার কথা না। অ্যাট দ্য সেম টাইম সারা ঢাকায় বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছে, সুতরাং এই অনুষ্ঠানে কিছু কম উপস্থিতি থাকতে পারে। কিন্তু তারপর আমি বলতে চাই যে এনসিপি যখন ঘোষণা করছে তারা এই ধরনের একটা অনুষ্ঠান নববর্ষের দিন আয়োজন করছেন, তাদের কর্মী সমর্থকরা গেলেও সেইখানে আরও অনেক বেশি মানুষ হবার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। ধারণা করা যেতে পারে যে তাদের জনসমর্থন যা গড়ে ওঠার কথা ছিল সেটা সম্ভবত গড়ে উঠছে না। শুরুতে আরেকটা কথা একটু বলে রাখতে চাই, আমি এই দলটার আমি খুবই সিরিয়াস ওয়েল উইশার। আপনাদের অনেকের হয়তো বিশ্বাস হবে না, কারণ কিছু কিছু পয়েন্টে তাদের আমি এক ধরনের সমালোচনা করেছি, সেটা আসলে শুভাকাঙ্ক্ষী হিসেবে করেছি, যদিও অত্যন্ত বাজে ধরনের রিয়াকশন পেয়েছি, অন্তত অনলাইনে। আমি জানি না তারা কিভাবে এই দলটার সাথে কানেক্টেড বা কতটুকু কানেক্টেড, কিন্তু পেয়েছি। কিন্তু আমি ওয়েল উইশার, এবং ওয়েল উইশার হওয়ার প্রধান কারণটা আমি আগেও বলেছি, আবার একটু বলে দেই। এই মুহূর্তে বাংলাদেশের পলিটিক্যাল স্ফিয়ারে প্রধান রাজনৈতিক দল হিসাবে বিএনপি আছে। এটা সেন্ট্রিস্ট একটা রাজনৈতিক দল, সেন্টার রাইট এক ধরনের ছিল, কিছুটা বিবর্তন হচ্ছে, এটা পুরো কেন্দ্রে বা কোথায় যাবে, কিন্তু এটা অন্তত রাইটিস্ট কোনো দল না। এবং আমি ব্যক্তিগতভাবে চাই ভবিষ্যতের বাংলাদেশে এই দলটার প্রতিদ্বন্দ্বী হিসাবে কোনো ইসলামী আইডেন্টিটি পলিটিক্স করা রাজনৈতিক দল না দাঁড়াক। এটার জন্যই এই যে ভ্যাকিউম আছে, সেটার জন্যই এনসিপি গ্রো করা এবং শক্তিশালী হয়ে ওঠাকে আমি মনে প্রাণে সমর্থন করি। আমি চাই তারা ভালো করুক, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা আসলে যেমন করার কথা তারা তেমন করছেন না। প্রশ্ন হচ্ছে কেন? অনেকগুলো বিষয় আছে। একটা কিছুদিন আগে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হলো এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা সামান্তা জনাব খালেদ মহিউদ্দিনের সাথে একটা টক শো করেছিলেন। সেখানে তিনি যে জবাব দিয়েছিলেন, যেভাবে তিনি তাকে ডিল করতে চেয়েছেন, ফেস করতে চেয়েছেন, সেই প্রসঙ্গে আমি একটা কথা বলেছিলাম, শুধুমাত্র মধ্যপন্থী রাজনীতি করতে চাই এটা বললে আসলে হবে না। মধ্যপন্থাও ইটসেলফ ইজ এ স্পেকট্রাম, সেদিন বলেছিলাম। এবং এনসিপিকে তার মধ্যপন্থাটাও কী ধরনের মধ্যপন্থা, কোন জায়গার মধ্যপন্থা, সেই জিনিসটা তাদেরকে স্পষ্ট করতে হবে। আর যখন কেউ মধ্যপন্থার রাজনীতি করেন, তখন তার মধ্যপন্থার রাজনীতিটার আলোকেও সমাজের বিভিন্ন রকম ডিবেটে তাকে অংশ নিতে হয়, তাকে তার মতামত জানাতে হয়। সামান্থা সেখানে যে মতামতগুলো আসলে এড়িয়ে যাবার চেষ্টা করছিলেন অনেক ক্ষেত্রেই, আমি আবার একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি, সেটা হলো ধরুন রমজানে কেউ খাচ্ছেন, তাকে রেস্টুরেন্ট থেকে বের করে এনে তাকে কান ধরে উঠবস করানো হচ্ছে। দ্ব্যর্থহীন ভাষায় মুহূর্তের মধ্যে জবাব দেবার কথা ছিল, বাংলাদেশ রাষ্ট্রে এটা হতে পারবে না। এনসিপি যে রাষ্ট্র গড়তে চায় সেখানে এটা কোনোভাবেই নেওয়া যাবে না, সহজ সরল একটা উত্তর। কিন্তু না, সেখানেও আমরা দেখলাম তাদের মধ্যে, আমি জানি না এই দ্বিধাটা শুধু তার মধ্যে নাকি তাদের দলের মধ্যে আছে, এই জিনিসগুলো আসলে হলে হবে না। তাদের খুব দ্রুত তাদের একটা পলিটিক্যাল অবস্থান ঠিক করতে হবে, সেটা তাদের এখনও হয়ে ওঠেনি। ফলে তাদের রাজনীতিটা কি সেটা এখনও খুব স্পষ্ট না মানুষের সামনে। একটা রাজনৈতিক দল যখন তৈরি হয়, তার রাজনীতিটা কি সেটা আস্তে আস্তে মানুষ জানতে চাইবে। অ্যাট দ্য সেম টাইম তারা অন্তত, অবশ্য আমি দুটো এজেন্ডা সেটিং, পলিটিক্সের মাঠে আমি প্রায় বলি যে তারা এজেন্ডা তৈরি করতে হয়, পলিটিক্যাল ইস্যু তৈরি করতে হয়। মানে ইস্যু তৈরি করাকে আমরা এভাবে বলতে চাই না যে জাস্ট ঘাট ধরে কিছুকে ইস্যু বানানো, কিন্তু ইস্যুও বানিয়ে তুলতে হয়। কেউ একজন কোনো একটা কিছু মন থেকে পছন্দ করে, চায়, কিন্তু সেটাকেও পলিটিক্সের মাঠে যখন কেউ আসে তাকে ইস্যু হিসাবে মাঠে এটাকে ইস্যু করে তুলতে হয়, মাঠে আনতে হয়, এবং সেটার মাধ্যমে জনগণের সাথে কমিউনিকেট করতে হয়। এনসিপি সোফার দুটো ইস্যু নিয়ে মাঠে নেমেছে, আমি দুটোকে ভালো মনে করি, সঠিক মনে করি, অ্যাপ্রিসিয়েট করি।
একটা হচ্ছে সংস্কার। এখন সংস্কার যে ইস্যুটা আছে সেই ইস্যুটা এডুকেটেড কনসাস মিডল ক্লাস, বিশেষ করে আরবান মিডল ক্লাস, এই সংস্কার ইস্যুটাতে আসলে কানেক্টেড হয়। আমরা দীর্ঘদিন থেকে আমাদের সমাজে সংস্কার বিষয়ক আলাপ আলোচনা ছিল, ফলে এই শ্রেণীটার সাথে কমিউনিকেট করার জন্য এই ইস্যুটা ভালো, তারা এটা করছেন। আর একেবারে কম শিক্ষিত, অশিক্ষিত বা পড়াশোনা মানে আমি অক্ষর জ্ঞানের কথা বোঝাচ্ছি, নেই থেকে শুরু করে অতি উচ্চশিক্ষিত মানুষের মধ্যেও আওয়ামী লীগ গত 15 বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে, সেই কারণে আওয়ামী লীগের প্রতি তীব্র ক্ষোভ আছে। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, বিশেষ করে নিষিদ্ধ করার যে অবস্থান নিয়েছেন, এটাও পলিটিক্যাল এজেন্ডা হিসাবে তাদের জন্য বেশ ভালো, এবং আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রেও তারা খুবই কঠোর অবস্থান নিয়েছেন। সো এগুলোকে তারা যদি ঠিকঠাক মতো ক্যাম্পেইন করতে পারেন, সেগুলো আসলে জনগণের সাথে কানেক্ট করবে বলে ধারণা করা যায়। এভাবেই আসলে জনগণের সাথে কানেক্ট করতে হয়। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হলো এ দুটো এজেন্ডাকে বাই এনি চান্স যদি কারো মনে হয় যে ইলেকশন পেছানোর কোনো রকম কোনো কৌশল, সেটা আসলে ব্যাকফায়ার করবেই। ফেসবুকে ইকো চেম্বারে বসে যদি আমরা কেউ মনে করি দেশের প্রায় সব জনগণ ডক্টর ইউনূস সরকারকে 5 বছর রেখে দিতে চায়, এটা খুব বড় ভুল ধারণা বলে আমি মনে করি। আমিও চারপাশে দেখি, এমনকি শুধু ফেসবুক না, আমি আমার আশপাশে ভার্চুয়াল না, আমরা বলি না ভার্চুয়াল না, অ্যাকচুয়াল জীবনেও আমি কিছু কিছু মানুষকে দেখছি যে এই সরকার 5 বছর থেকে গেলে কি সমস্যা, এটা কি আমরা এটা সেটা করিয়ে নেব, এই পারসেপশন নেই তা না, কিন্তু এটাই মেজরিটির চিন্তা। এই বোধে যদি কেউ থাকেন তাহলে আসলে প্রবলেম হবে। তারা যদি সেটাকে যদি কিন্তুর মাধ্যমে আসলে রিডিং বিটুইন লাইন্স, আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় তারা এগুলোর মাধ্যমে এই সরকারকে এক্সটেন্ড করতে চাইছেন। এই সরকারকে এক্সটেন্ড করার ক্ষেত্রে তাদের দুটো বড় বিপদ আছে। একটা হলো যারা নির্বাচনটা খুব, মানে আমি পলিটিক্যাল পার্টির কথা বলছি না, বহু বছর এই দেশের মানুষজন নির্বাচনে ভোট দেয় না, বহু বছর হয়ে গেছে। ফলে একটা নির্বাচনের জন্য যারা অপেক্ষা করছেন, আমি সাধারণ নাগরিকদের কথা বলছি, তারা যেমন অখুশি হবেন, আরেকটা বড় প্রবলেম আসলে দাঁড়াবে, সেটা হলো ক্ষমতা এক্সটেন্ড করতে সরকারকে এনসিপি সাহায্য করছে, এই রকম কোনো পারসেপশন যদি তৈরি হয়, সেটা সরকারের সাথে এনসিপির কানেকশনটাকে আরও স্ট্রং করে তুলছেও। শুধু সেটা না, আমি খুব অবাক হয়ে দেখি সরকার কোথায় কোথায় সফল হলো সেটাকে এনসিপির নেতারা টকশোতে গিয়ে ডিফেন্ড করছেন। আমি যে কেউ যখন সমালোচনা করছে এনসিপি ডিফেন্ড করছে, আমি ঠিক জানি না, মানে এবং খুব অ্যাগ্রেসিভ ঢঙে, মানে আমি এটাও খুব অবাক হয়েছে। এটা থিওরিটিক্যাল ডিবেট না, ব্যাপারটা এরকম যে তাদের খুব গায়ে লাগছে সরকারের সমালোচনা করলে। গায়ে লাগতে পারে, এই সরকারকে আমরা সবাই ওন করি, কিন্তু যখন এটা অনেক বেশি ওভারওয়েলমিংলি করে, প্রিভিয়াস যে পারসেপশন ছিল সেটা হচ্ছে এই সরকারের একটা এক্সটেনশন এনসিপি, সেটা আরও প্রতিষ্ঠিত হয়। তাদের মাথায় রাখতে হবে, তাদের আহ্বায়ক যখন সরকার থেকে বেরিয়ে এসছেন নাহিদ ইসলাম, আমি প্রায় বলি তিনি একদিন ঘুম থেকে উঠে ওনার মনে হয়েছে উনি এনসিপিতে জয়েন করবেন, ওটার আহ্বায়ক হবেন না। ওনার এই পরিকল্পনা দীর্ঘদিন থেকে ছিল। তার মানে একটা সরকারের উপদেষ্টা বুকে এনসিপি নিয়ে বসেছিলেন এবং এখনও দুজন বসে আছেন। তো সরকারের সাথে তাদের যে যোগসাজশ বা যোগাযোগ, এটা তাদেরকে যে কিংস পার্টি তকমা, সেই তকমাটা দিচ্ছে। এখন কেউ বলতে পারেন কিংস পার্টি হলে অসুবিধা কি, প্রায় তারা বলেন। আমি এই জন্যই বলি যে সেটাও যদি হয়ে থাকে তারা ঘোষণা করুক এটা ডক্টর ইউনূসের কিংস পার্টি। ডক্টর ইউনূসের সরকার যদি এত সফল হয় সেটা ঘোষিত হোক। কিন্তু আমরা এটা অন্তত দেখতে পাচ্ছি এই ধরনের বিষয়গুলো অনেকেই পছন্দ করছেন না। এটা আরেকদিন হয়তো আলাদাভাবে কথা বলবো। তাদের যে দুজন এখনও সরকারে আছেন, তাদের আসলে খুব দ্রুত সরকার থেকে বেরিয়ে আসা উচিত। সত্যি বলতে সরকারেরই তাদেরকে এখান থেকে বের করে দেওয়া উচিত, কারণ এটা নিয়ে প্রচুর ডিবেট সামনে অপেক্ষা করছে। তো ফলে সরকারের সাথে সরকারের ক্ষমতা এক্সটেন্ড করার ধরনের প্রসেসে তারা আছেন। আবারও বলছি, এটা তারা করছেনই, নট নেসেসারিলি। এই পারসেপশন যদি তৈরি হয়, সেটাও তাদের জন্য বেশ ক্ষতিকর হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। শুধু সেটা না, আমার কাছে একটা জিনিস আবার খুব বেশ ফ্রাস্ট্রেটিং লাগে এই দলটাকে নিয়ে। মধ্যপন্থী দল উদার গণতান্ত্রিক হবে, তারা তো রাইটিস্ট বা লেফটিস্ট এক্সট্রিমিস্ট দল না, কিন্তু তাদের অনেকেরই, অন্তত তাদের অনলাইনে অনেকেরই আচরণ দেখে আমি খুব অবাক হই। ভীষণ এক্সট্রিমিস্ট আচরণ তারা করছেন। কেউ কাউকে কারণ তাদের সমালোচনা করলে, আমি শুধুমাত্র আম সমর্থকদের মন্তব্যের কথা বলছি না, গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্টরা যেভাবে ভিন্ন মতের উপরে তারা বিভৎস রকম আক্রমণ করছেন,
তাতে তাদের গণতান্ত্রিক মানসিকতায় প্রবলেম আছে মনে হবে। এবং একটা কথা মনে রাখা দরকার, রাজনীতিতে শত্রু বাড়িয়ে খুব ভালো হয় না, খুব ভালো হয় না। অন্তত সেই মানুষগুলোকে শত্রুতে পরিণত করা উচিত না যেই মানুষগুলো আসলে তাদেরকে অন্তত তাদেরকে অন্তত শত্রুতার দৃষ্টিতে দেখছে না। সমালোচনা করার শত্রুতার দৃষ্টিতে দেখা একই না। আমি ডক্টর ইউনূসের সমালোচনা করি, কিন্তু আমি কোনোভাবেই তাকে শত্রুর দৃষ্টিতে দেখি না। যেখানে যেখানে তিনি যা যা অর্জন করছেন, বা আমার সমালোচনার ভিডিওর মধ্যে আমি তার অর্জন নিয়ে কথা বলি, এমনি বলি, আমাকে কেউ কখনো কিছু বলেনি। সব সমালোচনার পর সরকারের দিক থেকে কেউ আমাকে কোনোদিন কোনো রকম, অনেক উপদেষ্টার সাথে দেখা হয়, ব্যক্তিগত যোগাযোগ আছে, কেউ আমাকে বারণ করেননি, কখনো করেননি, নেভার এভার। স্পেসিফিকলি সমালোচনা করেছি এমন উপদেষ্টাও ওটা উল্লেখ করে ফান করেছেন। কিন্তু শেখ হাসিনার শত্রু ছিলাম আমরা। তার সাথে যখন কথা বলতাম, তার সমস্যা নিয়ে কথা বলতাম, তার শত্রুতে পরিণত হয়েছিলাম। ফলে সমালোচনা করলেই তাকে শত্রু বানিয়ে ফেললে ভালো হবে না। অপরপক্ষও যখন শত্রু হয়ে যায়, সেটা তখন চলে আসে পাল্টা। এবং সমাজে যখন কেউ কানেক্ট করতে চায়, তখন শত্রুদের, যাদেরকে তারা শত্রু বানিয়েছেন, তাদের বয়ানও যদি ম্যাটার করে, সেটা সমস্যা তৈরি করবে। এটা আছে। একই সাথে যেটা একটু মনে রাখা দরকার আমি মনে করি, এটা আসলে প্রবলেম তারা কিভাবে ডিল করবেন সেটা ভাবা দরকার আছে। সেটা হলো, বাংলাদেশে যে ধরনের পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, আমি জানি না তারা যদি তৈরি করতে পারেন এটা একটা নতুন উদাহরণ হবে। বাংলাদেশে এখন পর্যন্ত খুবই সফল রাজনৈতিক দল যেগুলো নির্বাচন করে ক্ষমতায় গেছে, সেগুলো আসলে এক ধরনের কাল্ট ফিগারের ওপরে দাঁড়িয়ে গেছে। সেই কাল্ট আদতে কতটুকু যোগ্য অযোগ্য, আদতে তার কতটুকু অর্জন, সেটা ডিফারেন্ট ডিবেট। কিন্তু কাল্টের মাধ্যমে যে দুটো দল নির্বাচন করে বাংলাদেশে ক্ষমতায় গেছে, বিএনপি, আওয়ামী লীগ, কাল্ট ফিগারের উপরে দাঁড়িয়ে গেছে এবং এখনও তাদের রাজনীতিতে সেই কাল্টের আলাপ আছে। এটা এখনো ভাঙা লাগবে না তা বলছি না, কিন্তু এটা ভাঙার চেষ্টা কতটুকু শর্ট টার্ম বা মিড টার্মে সফল হবে এই প্রশ্ন আছে। কারণ আমরা যে গণতান্ত্রিক সমাজ গড়ার চিন্তা করি, সেটা থেকে আমরা আরও অনেক পিছিয়ে এসেছি। মানে ৮ সালে আওয়ামী লীগ যখন নির্বাচিত হয়, ৮ সালের নির্বাচনে, তখনও আমাদের সমাজ, রাষ্ট্রীয় ব্যক্তির যে পরিমাণ গণতান্ত্রিক মানসিকতা ছিল, সেটা থেকে আমরা আরও বহু গুণ পিছিয়ে গেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা দল, যেটা মূলত জাস্ট তরুণদের দল, মানে দলের টপ সব লিডার লেট 20s অ্যান্ড আর্লি 30s, এরকম একটা দল বাংলাদেশের মানুষ কতটুকু গ্রহণ করবে সেটা একটা বড় প্রশ্ন। তরুণদের প্রতি এক ধরনের আগ্রহ তৈরি করার সুযোগ থাকলেও সেটা আসলে দিনের শেষে পেরে উঠবে কিনা প্রশ্ন আছে। সো এই রকম এতগুলো চ্যালেঞ্জ নিয়ে আসলে একটা দলের পক্ষে গড়ে ওঠা, বেড়ে ওঠা খুব সহজ না। আরেকটা বড় ঝুঁকি তারা নিজেদের জন্য তৈরি করেছেন, যেটা আমি প্রায় বলি। অনেকে বলেন যে এই দল ওই দল, এটার সমালোচনা না কেন, ওটার সমালোচনা কেন। আমি এটা জবাব দিয়েছি। ধরুন বিএনপির চাঁদাবাজি, বিএনপির বিভিন্ন জায়গায় দখলবাজি নিয়ে আলোচনা হয়, জেনুইনলি এটা আছে। এটার সবচেয়ে বড় প্রমাণ, বিএনপি 2,000-2,500 মানুষ বহিষ্কার করেছে। তার মানে বিএনপি নিজেও মনে করে এটা আছে, এবং এই সংখ্যা আরও বেশি আছে যারা এখনও বহিষ্কৃত হয়নি। আই অ্যাগ্রি উইথ দ্যাট। কিন্তু প্রায় যে কথাটা বলছি, যে দলটা ইসলামের নামে রাজনীতি করে, বা যে দলটা, এটাও জরুরি কথা, নতুন বন্দোবস্তের কথা বলে, তার কোনো অনিয়ম, তার কোনো ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সির অভাব, সেটাকে মানুষ ভিন্নভাবে দেখবে। এটা সবচেয়ে জরুরি। এটাকে যখন কেউ মূল বয়ান করে, ফলে তাদের ফিন্যান্স কোত্থেকে আসে, তারা কিভাবে অফিস মেনটেইন করছেন, তারা কিভাবে লঞ্চিংয়ের সময় এত বড় প্রোগ্রাম করলেন, কিভাবে তাদের ইফতার পার্টি এভাবে হলো, কিভাবে তাদের বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গায় গিয়ে এত রকম ব্যবস্থাপত্র তাদের সাথে থাকে, একজন নেতার পেছনে এত গাড়ি কিভাবে যায়। বা আমরা তো এই সমাজে থাকি, অনেক ফিসফাস শুনি